যে আমাদের সারা পৃথিবীতে 20,000-এর বেশি ধরনের মৌমাছি পাওয়া যায় প্রজাতি, এবং এদের মধ্যে মেরে কেটে 6 থেকে 7 প্রজাতি হচ্ছে যারা সত্যি সত্যি চাক বানায়, যাদের রানী থাকে। মৌমাছি কিন্তু হুল মারলে নিজে মরে যায়, সত্যি একদম। মৌমাছির হুলের স্ট্রাকচারটা এমন থাকে, একদিকটা প্লেন একদিকটা সেরেটেড, এরকম কাটা কাটা দাঁতের মতন হয়। যে মৌমাছিটা সত্যি সত্যি হুল মারে সে ওখানেই মরে যায়। তুমি যদি নার্ভটা রাখো যে আমি স্ট্রেট চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমি নড়াচড়া করবো না, তোমার গায়ে মাথায় এসে বসবে, হুল ফোটাবে, গ্যারেন্টি। সত্যি কথা। আমরা কাজ করি তো সেইভাবেই। কে বেগুনের পোকা বন্ধ করার জন্য বিষ স্প্রে করেছে, তাতে খাচ্ছে কে বিষটা? পোকা খাচ্ছে, আমিও তো খাচ্ছি। চাষিদেরকে গ্রামে গ্রামে গিয়ে এরকম ধরনের প্রোগ্রামস করানো হয়, তাদেরকে পোকা চেনানো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে চাষবাস হয়তো সবই ঠিক চলছে, কিন্তু তারা এক্স্যাক্টলি ওই পোকা আর মৌমাছির মধ্যে ডিফারেন্স করতে পারছেন না। সেখানে আমরা যাই, গিয়ে আমরা তাদের সাথে কথা বলি, বলে তাদেরকে ফ্লিপ বুক আছে আমাদের, আমরা বই খুলে ছবি দিয়ে চেনাতে চেষ্টা করি যে এটাকে তারা চেনে কিনা না চেনে কিনা। নমস্কার, আমি অলিভিয়া, আপনারা দেখছেন ক্লাস অফ গসিপ। আজকে আমার সঙ্গে আমার স্টুডিওতে আড্ডা দিতে এসেছেন সঞ্চারী মুখোপাধ্যায়, সিনিয়র রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই যেটা জানতে ইচ্ছা করছে যে রিসার্চের তো এত বিষয় আছে, কি নেই, তো সেখান থেকে এই ধরনের একটা বিষয়, মানে দর্শকদের আমি জানাইনি, একটু জানিয়ে দিই। ওনার সাবজেক্ট হচ্ছে মৌমাছি পোকা, ঠিক আছে? তো আমি বিভিন্ন ধরনের মানুষকে এখানে এনে বসাই আমার পাশে, এবং তাদের থেকে অনেক অনেক তথ্য সংগ্রহ করি, এবং আপনাদেরকে সে তথ্য আমি জানাই। তো আজকে যে মানুষটিকে আমরা নিয়েছি, সেই মানুষটি গবেষণার বিষয় একদম অন্যরকম। তো প্রথমেই আমি যেন জানতে চাইছি যে এই ধরনের গবেষণার বিষয় কেন, যে এত এত সাবজেক্ট থাকতে মানে সাধারণত কেউ নেয় না এই বিষয়, কেন পোকা বা মৌমাছি কেন? এটা ঠিক কথা যে সাধারণত পোকা বলতে খুব একটা ভালোবাসা মানুষের মধ্যে জাগে না শব্দটাতেই, এবং ছোট থেকেই ব্যাপারটা খুব মানে ভয়ের একটা জায়গা, মানে পোকা দেখলে মেরে ফেলো, পোকা মাকড়, পোকা দেখলে মেরে ফেলো, সরিয়ে দাও, মানে আদর করে হাতে তুলে নাও, ওটা ঠিক কেউ বলে না। তো সেক্ষেত্রে মানে ভালোবাসাটা কিন্তু খুব মানে ন্যাচারালি জন্মেছিল, কোনো স্পেসিফিক কারণ নেই। আমার মানে ক্লাস 7-8 থেকে প্রথম লাইফ সায়েন্স ভালোবাসতে শুরু করি, পড়তে পড়তে। তখন একটা ধারণা থাকে ছোটবেলায় যে লাইফ সায়েন্স ভালোবাসা, তার মানে ডাক্তার হবে তুমি, এরকম একটা। তো ক্লাস 10-11 তখন বুঝলাম যে মোটেই ডাক্তার হওয়ার ইচ্ছা নেই, জয়েন্ট পয়েন্টে বসলাম, জানাম তার থেকে আমি জুলজি পড়বো। এই প্রাণী জগৎটাকে মানে এই বিহেভিয়ারাল বায়োলজি বিশেষ করে, মানে এক একটা প্রাণী, শুধু পোকা বলে না, আমরা নর্মালি প্রাণী জগৎ বলতে একটু বড় অ্যানিমালস প্রথমে ভেবে ফেলি, ম্যামালস। তো সবকিছু নিয়েই তাদের যে জীবনযাত্রা, তাদের যেভাবে তারা এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাক্ট করে বেঁচে আছে, আমরা একসঙ্গে বেঁচে আছি তাদের সাথে, এই জিনিসটাকে এক্স্যাক্টলি। তো সেইখানে এই ভাগাভাগিটা এবং মারামারিটা না হয়ে আমরা কি করে আছি, এই জিনিসটার ইন্টারেস্ট প্রথম জন্মায় পড়াশোনা। সেইটা নিয়ে জুলজিতে ভর্তি হই। জুলজি বিএসসি এমএসসি করার সময়, মানে এমএসসি চলাকালীন, তখন আমার বেশি ইন্টারেস্ট জাগে যে বড় অ্যানিমালস ভাল লাগছে না, আমার একটু পোকার প্রতি ইন্টারেস্ট বেশি জাগছে। তো যেমন ধরো ঘরের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ে দু একটা পোকা, যেটা দেখে আমি মানে মেরে ফেলতে কোনোদিন ইচ্ছে হয়নি, কিন্তু উল্টে ব্যাপারটা হচ্ছে যে মানে এর আমি ছবি তুলি। আমার প্রথম শুরু হয় জিনিসটা ছবি তোলা দিয়ে, ম্যাক্রো ফটোগ্রাফি বলে যেটাকে। হ্যাঁ, মানে যত ছোট পোকা সেটাকে বড় করে তার ডিটেলিংটাকে আমি ছবি তুলবো। আমার প্রথম ভালোবাসাটা ওইখান থেকে জন্মায়, মানে খুব নর্মাল মোবাইলে ছবি তোলা, কিন্তু দেখতে চাওয়া জিনিসটাকে বড় করে, এই হিসেবে। এবং তখন আমি দেখতে শুরু করি যে এই যে বৃষ্টির সময় বাদুলে পোকা বলে ঢুকে পড়ছে, আমরা যেগুলোকে বলি, হ্যাঁ, তো এরা কারা, এরা কি, শ্যামা পোকা এক সময় প্রচন্ড আসতো ছোটবেলায়, আজকাল কমে গেছে কেন, এই জিনিসগুলোর মাথায় প্রশ্ন আসতে শুরু করে। এবং এই পোকাগুলোর ছবি থেকে এদের যে মানে দেখতে এত সুন্দর, যখন আমি বড় করে দেখছি সেটাকে, তখন ওই জিনিসটা আমার ভালো লাগতে শুরু করে, যে প্যাটার্নস, এদের বিহেভিয়ার, এদের লাইফ সাইকেল, টোটাল ইন্টারেস্টিং জিনিস আস্তে আস্তে পড়তে শুরু করি। এইখান থেকে প্রথম আর কি ভালোবাসা, পোকা ভালোবাসা। আচ্ছা। এবং পরবর্তীকালে আমি যখন এমএসসি করছি, সেই অবস্থা থেকেই সেন্টার ফর পলিনেশন রিসার্চে আমি যোগ দিই অ্যাজ অ্যান ইন্টার্ন। সেখানে মৌমাছি নিয়েই কাজ হয় পার্টিকুলারলি ল্যাবে। তো আমার স্যার ডক্টর পার্থিব বাসু, তার কাছে আমি যাই, কথা বলি, এবং আমি ইন্টার্ন হিসেবে যোগ দিই। সেইখান থেকে অ্যাকচুয়ালি প্রথম আমার মৌমাছি সম্পর্কে জানতে শুরু করা। খুব
মানে একদম নর্মাল নভিস লেভেল থেকে, যেখানে বাকি সবাই আছি সেই জায়গাতেই আমিও ছিলাম, সেখান থেকে প্রথম মানে মাছি আর মৌমাছির ডিফারেন্স কি এই আচ্ছা। হিসেবে প্রায় পড়াশোনা মানে শুরু একদম করা। ABCD থেকে শুরু করা। একদম এবিসিডি, এবং সেখান থেকে আজকে আমি বলতে গেলে সত্যি কথা মানে প্রেমে পড়ে গেছি। Okay. একদম একদম দিন রাত আমার ওই মানে পোকাই আছে। পোকার প্রেমে মানুষ পড়ে। একদম 100% যদি আমি মানুষের থাকি। তো আমরা যেরকম জানি হচ্ছে পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি, কর্মী মৌমাছি। একদম। তুমি আর কি কি জানো, ছোট্ট করে একটু জানো। বেশ, একদম ছোট করে বলি। প্রথমেই যেটা আমরা জানি যে মৌমাছি মানেই হচ্ছে তারা চাক বানাবে, তাদের একটা রানী মৌমাছি থাকবে, পুরুষ থাকবে, ওয়ার্কার্স থাকবে। একটা ছোট্ট বক্তব্য রাখি যে আমাদের সারা পৃথিবীতে 20,000-এর বেশি ধরনের মৌমাছি পাওয়া যায়, প্রজাতি। এবং এদের মধ্যে মেরে কেটে 6 থেকে 7 প্রজাতি হচ্ছে যারা সত্যি সত্যি চাক বানায়, যাদের রানী থাকে এবং এরকম ধরনের। 6 থেকে 7। এই তারে বাকিরা কারা? হ্যাঁ। আমার কাজ কিন্তু এই বাকিদের নিয়ে, ও, যারা কেউ চাক বানায় না, যারা আমাদের মধু দেয় না, যাদের কোনো রানী নেই, কিছু নেই, এরা সব হচ্ছে সলিটারি মৌমাছি, মানে এরা একলা থাকে, আচ্ছা। নিজেদের বাসা নিজেরা বানায়, একলা থাকে, ডিম পাড়ে, এবং এটাই তাদের জীবনচক্র, ঠিক আছে? এবার এরা থাকে, এরা কিন্তু চাক বানায় না। কেউ কেউ আছে যারা ধরো যেরকম আমরা উড পেকারের কথা জানি, হ্যাঁ, তো তারা কি করে সেই পাখিগুলো কোটর বানিয়ে ঠুকরে বানিয়ে বাসা করে, রাইট? মৌমাছি আছে যারা সত্যি সেটা করে, তারা উডেন স্ট্রাকচারের মধ্যে ফুটো করে বাসা, গর্ত বানিয়ে সেইখানে বাসা বাঁধে। এমন মৌমাছি আছে যারা মাটিতে গর্ত করে তার মধ্যে বাসা করে, মাটিতেও মৌমাছি থাকে? মাটির গর্তে মৌমাছি থাকে। আচ্ছা। এমন মৌমাছি আছে যারা ধরো এরকম কাঁচা দেওয়াল, হ্যাঁ। সেইখানে গর্ত করে বাসা করে থাকে, মানে মাটি আমি বলছি একদম নিচে, মানে গ্রাউন্ড লেভেল। আবার একটা আছে এরকম ওয়াল লেভেলে এরকম করে। তো এরকম বিভিন্ন ধরনের। একই রকম দেখতে হয় না? একদমই নয়, একদমই নয়, আলাদা আলাদা দেখতে হয়। এমনকি এমন মৌমাছি আছে যারা গাছের পাতা কেটে সেটাকে রোল করে ঘুরিয়ে সেটা সিলিন্ডার বানিয়ে তার মধ্যে বাসা করে রাখে। এবং এদের প্রত্যেকের মানে অসাধারণ গল্প এদের প্রত্যেকের জীবনের, কি করে তারা সেটা করে, কি করে বাসা বানায়, কিভাবে ডিম পাড়ে, এবং এতগুলো জায়গায় ছড়িয়ে আছে। এবং এটা কিন্তু আমি যেটা বলছি, এটা কিন্তু দেখতে গেলে জঙ্গল যেতে হবে না, আমার বাড়ির চারপাশে আছে, হ্যাঁ। আমার শহরে আমার তুমি বাড়ির চিনি না চারপাশে। মৌমাছিটাকে। এক্স্যাক্টলি, প্রবলেমটা হচ্ছে আমরা মৌমাছি বলতে তাদেরকেই চিনি যারা চাক বানায়, এর বাইরে যে অন্যরকম দেখতে এত রকমের মৌমাছি আমার চারপাশে আছে এটাই আমরা জানি না। ফলে তাদেরকে আমরা ওই পোকা বলে রেখে দিই, যে ঘরে একটা পোকা ঢুকে পড়েছিল, সেও যে আসলে মৌমাছি আমি জানি না। ও, নাহলে তো বলতে বাবা মৌমাছিকে যে কামড়ে দেবে, ভয় পাচ্ছে। আচ্ছা, কামড়ায়? আচ্ছা, কামড়া, আত্মরক্ষা তো থাকবেই তাদের জন্য। আচ্ছা কামড়ায় বলতে হচ্ছে মৌমাছি কামড়ায় বলতে হুল ফোটায়। হ্যাঁ, হুল ফোটায়। এবার সব মৌমাছি হুল ফোটায় না। প্রথমত হচ্ছে ডেফিনেটলি হুল ফোটানোটা আত্মরক্ষার ব্যাপার মৌমাছিদের। তুমি যদি এখন ডিস্টার্ব করে ফেলো তাকে, বা সে থ্রেটেন ফিল করে, তখন সে সেটা করবে। কিন্তু একটা মজার কথা হচ্ছে সব মৌমাছির হুল থাকেও না, এবং যাদের থাকে তারা হুল মারেও না। একদম সত্যি কথা। মানে তুমি যাদেরকে আমরা চাক বানাতে দেখি, যাদেরকে নর্মালি আমরা ভয় পাই যে ঢুকে পড়েছে মৌমাছি মানে হুল ফুটিয়ে দেবে, তাদের সামনেও তুমি যদি একটু কম্পোজড হয়ে মানে দাঁড়িয়ে থাকো, যেটা নর্মাল আমাদের রিফ্লেক্সে আসে না, মৌমাছি মানে আমি হাত নাড়ালাম বা এইগুলোকে ওরা থ্রেটেন ফিল করে যে আমাকে মারতে চাইছে, তখন ওরা আত্মরক্ষায় হুল ব্যবহার করবে। কিন্তু একটা মৌমাছির সামনে বা এক ঝাঁক মৌমাছির সামনে তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকা নার্ভ রাখো, হ্যাঁ, তুমি যদি নার্ভটা রাখো যে আমি স্ট্রেট চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমি নড়াচড়া করবো না, তোমার গায়ে মাথায় এসে বসবে, হুল ফোটাবে, গ্যারেন্টিড। সত্যি কথা। আমরা কাজ করি তো সেইভাবেই। ও, গায়ে মাথায় হাতে এসে বসবে, উড়ে চলে যাবে, নাকে বসবে, কানে বসবে, হুল ফোটাবে না, কারণ আমি নড়ছি না, আমাকে নিয়েও থ্রেটেন ফিল করছে না। ও, এবার এটা হচ্ছে হুল মারে যারা, তারা হচ্ছে মোস্টলি যারা এই চাক বানিয়ে থাকে, কেননা এরা একসঙ্গে গোষ্ঠীগতভাবে থাকে, তো এদের চাকটাকে রক্ষা করতে হচ্ছে, বাচ্চা আছে সেখানে সেগুলো রক্ষা করতে হচ্ছে, এদের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা বেশি দেখা যায়। যাদের কথা বললাম সলিটারি, এরা হুল মারার মধ্যেই যায় না, এরা হচ্ছে নিজেরা বেঁচে বেরিয়ে আসি, সেটাই অনেক বেশি। কারণ হ্যাঁ, মানে ওই ওই যে মহিলা মৌমাছি, মানে মা মৌমাছি যাকে বলতে পারি, সেই তো বাসাটা বানাচ্ছে, তার কাছে ইম্পর্টেন্ট বাবা আমি ডিম পাড়ি, আমার ওখানে জীবনচক্র শেষ হোক, ব্যাস আমার কাজ ডান। আমি হুল মেরে দিয়ে মরে যাব, তাহলে আমার তো লাভ নেই। মৌমাছি কিন্তু হুল মারলে নিজে মরে যায়। সত্যি? একদম। মৌমাছির হুলের স্ট্রাকচারটা এমন থাকে, একদিকটা প্লেন, একদিকটা সেরেটেড, এরকম কাটা কাটা দাঁতের মতন হয়। যে মৌমাছিটা সত্যি সত্যি হুল মারে সে ওখানেই মরে যায়। তার কারণটা হচ্ছে হুলটা যখন আমাদের স্কিনে ঢোকে, সেইটা টেনে ও আর বের করতে পারে না,
হুলটা ও যে ও যে আমি দেখলাম ও হুল মেরে দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ। ওই হুলটা কিন্তু আমার এখানে ফুটে রইলো এবং এই হুলটার সঙ্গে ওর ভেনাম যন্ত্রটা পুরো ওর ইন্টেস্টাইনের সঙ্গে জড়ানো থাকে। ফলে হুল মেরে মৌমাছি বেরিয়ে যাওয়া মানে মৌমাছিটা ওখানে মরে গেল। ফলে ও হুল মারবে তখনই যখন ও ফুললি থ্রেটেন্ড। আচ্ছা, এটা মৌমাছিরা জানে যে আমি হুল মারলে মরে যাবো? হ্যাঁ, ডেফিনেটলি। মানে এটা একদম পার্ট অফ লাইফ, মানে একদম। নিশ্চয়ই জানবে। ও সেই জন্যই মানে সেই লাস্ট মোমেন্টটায় গেলে তবেই ও হুল মারবে। ওই জন্য আমি বলছি তুমি হালকা করে এরকম করো, কিছু হবে না। একদমই দরকার নেই, মৌমাছিকে ভয় পাওয়া। এক্স্যাক্টলি, মানে সমস্যাটা জানে হচ্ছে যে প্রাণীটা ওরা মানুষ? আমাদেরকে বেশি ভয় পায়। হ্যাঁ। আমরা হাত পা বেশি ছুড়লে ওরা থ্রেটেন ফিল করে ভয় পেয়ে উল্টে নিজে মানে সুইসাইড করার মতন কাজ করে, যেটা যেটা আমরা বুঝতে পারি না। মানে এই দিকগুলো একটু বুঝতে শুরু করলে কিন্তু পোকাকে ভালোবাসতে খুব একটা না, 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 দেরি না। হবে না। মানে এই ছোট ছোট পোকামাকড় বা বিড়াল, ছোট ছোট কুকুর, এরা এরা মানুষকে দেখেই ভয় পায়। মানুষ এত বড় 6 ফুট হ্যাঁ, 5 ফুটের, একদম সেখানে ওরা এই ছোট ছোট মানুষ, মানে মানুষ বলছি, পোকামাকড়, ওরা আর কি ভয় পাবে? সেটাই। মানে আমরা নিজেদের ভয়টাকে ওদের উপর চাপিয়ে দিই, তাই একদম না? একদম। সেটাই। চলুন আমাদের গ্লাস অফ একটু চুমু দিই আমরা। ভালো লাগে গলাটা ভেসে নিতে। হ্যাঁ, পোকামাকড় নিয়ে কথা বলছি, মানে আরো অনেক কিছু জানবো। মানে আগের প্রশ্ন থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে, আমরা পোকা দেখলেই ভয় পাই। মানে বাড়িতে বাচ্চা থাকলে পোকা ঢুকলে পরে বাবার কি ঢুকে গেছে, তাকে একটা মার, নাহলে দরজা জানলা বন্ধ কর, নাহলে তাকে তারা, বাচ্চাটাকে সেভ কর, নিজে সেভি, মানে এত রকম ব্যাপার স্যাপার চলে। তো মৌমাছি ছাড়াও আরো অনেক পোকা আছে, যেমন বলতাম হিমফুল, বা আমি আরো নাম জানি না, এমন অনেক ইনসেক্ট আছে তাদেরকে দেখলে আমরা ভয় পাই বা তারা ফুল ফোটায়। ঠিক আছে, তো এরকম উপকারী পোকা, অপকারী পোকা যদি আমাকে একটু জানাও আমাদের দর্শককে, যে সত্যি সত্যি পোকারাও কি আমাদের উপকারে লাগে, না সব পোকাই একদম অপকারী পোকা? আচ্ছা বেশ। পোকার উপকার বলতে প্রথম যেটা আসবে কথা সেটা হচ্ছে যে কৃষিতে, মানে আমাদের এগ্রিকালচার হ্যাঁ। সিস্টেম, উপকারী পোকার একমাত্র সবচেয়ে বড় এক্সাম্পল ডেফিনেশন আমি বলতে পারি মৌমাছি। আচ্ছা, তাই? কেননা তারা হচ্ছে পলিনেটর। আচ্ছা। তারা যদি পরাগ মিলন না করে তাহলে আমাদের যে সবজিগুলো হয়, যে ফলগুলো হয়, আমরা যে খাবার খাই, সেগুলোর একটাও হবে না। অতএব আমাদের ব্যাপকভাবে মৌমাছি দরকার, তাদেরকে বাঁচিয়ে রাখা দরকার। এবং মৌমাছি মানে শুধুমাত্র যারা চাক বানাচ্ছে তারা নয়, তারা কিন্তু মাত্র ওই 6-7 প্রজাতি। ওই 20,000 প্রজাতিকে আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখা দরকার, যাতে তারা আমাদেরকে, আমরা যে খাদ্য সংস্থান আমাদের হচ্ছে, সেইটা যেন আমাদের পক্ষে হতে থাকে। যদি আমি সেলফিশ ভাবেই ভাবি, মানুষের জন্য কেন দরকার পোকা, রাইট? আমাকে তো হুল ফোটাচ্ছে, তো ও না থাকলে আমার কি হতো? আমার আমার প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি, ওরা না থাকলে আমি খেতে পাবো না। এটাই হচ্ছে আমার প্রথম বক্তব্য। কারণ আমি যদি এখন ভাবি যে কোনো সবজির কথা, আমি যদি ভাবি যে কোনো ফলের কথা, এদের 80% যত রকমের ফল সবজি হয় আমাদের পৃথিবী জুড়ে যত চাষ হচ্ছে, এই 80% ডিপেন্ডেন্ট অন পরাগ মিলন, এবং এই পরাগ মিলন ঘটায় এই মৌমাছিরা। দেশি ছাড়া বিদেশি মৌমাছি দেখতে পাওয়া যায় কোথায়? মানে আমি ইন্ডিয়া ছাড়া। আচ্ছা, out of country। নিশ্চয়ই, মানে আমার সারা মৌমাছি সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। এবার ধরো আমাদের শহরের মধ্যে থেকে আমি আমার ঘরের চারপাশে এক ধরনের মৌমাছি দেখতে পাবো। আমি যদি আমার শহরের মধ্যেই ধাপায় চলে যাই, এটা কিন্তু একটা শহরের প্রাণকেন্দ্রে বসে থাকা একটা এগ্রিকালচারাল ল্যান্ড, সেখানে কন্টিনিউয়াসলি চাষবাস চলছে, সেখানে আমি প্রচুর ধরনের মৌমাছি দেখতে পাবো। আবার যদি আমি একটু জঙ্গলের দিকে চলে যাই, নর্থ বেঙ্গলের দিকে চলে গেলাম, ওয়েস্ট বেঙ্গলের উপরে, তাহলে সেখানে আমি আরেকটু অন্যরকম মৌমাছি দেখতে পাবো যারা জঙ্গলে থাকছে। আমি যদি ভারতের মধ্যে ধরো আমি কুলু মানালি চলে যাই, একটু ওপরে হিমালয়ের দিকে বেড়াতে চলে যাই, ওখানে আমি একদম অন্যরকম মৌমাছি দেখতে পাবো, যেগুলো আমরা এইখানে শহরে দেখতে পাচ্ছি না। তারা শীতের জায়গায় থাকে, এখানে তারা থাকতে পারবে না। আবার এখানে যেরকম দেখি সেগুলো ওখানে পাবো না। তো মৌমাছির মানে অসাধারণ ভ্যারাইটি আছে আমাদের পুরো দেশ জুড়ে না, পৃথিবী জুড়ে, মানে অনেক বৈচিত্র্য। একদম। আচ্ছা, আমরা মৌমাছি দেখলেই, মানে একটা ওই চাক দেখলেই হবে না, ওই আগুন দিয়ে তাড়া করে লোকজন, হ্যাঁ, ওটা মানে আজকে তুমি বলছো যে আমাদের মৌমাছিকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, কারণ পরাগ মিলনের ফলে আমাদের সবজি পাতি, মানে খাদ্য সংগ্রহটা ওদের থেকে আমরা পেয়ে থাকি। মানে একটা যেভাবে হোক ওদের একটা ভূমিকা থাকে। তো ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস নিয়ে কি সরকার কোনো কাজ করছে, বা তোমরা কোনোভাবে ভাবছো যে মৌমাছি সংরক্ষণের মানুষকে কিভাবে জানাবে বা মানুষের কাছে করে পৌঁছাবে এই বার্তাগুলো? কারণ আজকে যদি ইন্টারভিউটা না হতো বা এই আলোচনাটা না হতো, সত্যি আমি জানতাম না যে মৌমাছিকে মেরে ফেলা উচিত না। ওরা সত্যি আমাদের হেল্প করে। তো কিভাবে জানাচ্ছ মানুষকে, জানানোর কাজটা কিভাবে করছো? প্রথমত হচ্ছে, যদি আমি একাডেমিক দিক থেকে বলি, প্রচুর গবেষণা চলে, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবী জুড়ে।
প্রচুর গবেষণা মৌমাছি নিয়ে হয়। মৌমাছি কি ধরনের মৌমাছি তাদেরকে আলাদা আলাদা ভাবে, ধরো আমি যদি চাক বানানো মৌমাছিকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে তার চাক বানাবার জায়গার ব্যবস্থা রাখতে হবে। সে যে খাবার খেয়ে তার বাচ্চাকে বড় করছে সেই জায়গাটাকে রাখতে হবে। নিশ্চয়ই। আমি যদি মাটিতে গর্ত করা মৌমাছিকে বাঁচাতে চাই, তাহলে আমাকে তাকে মাটি দিতে হবে। আমি সারা জায়গায় সিমেন্ট বাঁধিয়ে দিলাম শহরে, তাহলে আমি তাকে হ্যাঁ। বাঁচাতে পারবো না। তো এই ধরনের গবেষণা তো চলতেই থাকে পৃথিবী জুড়ে। তাছাড়া তুমি যদি দেখো তাহলে বিভিন্ন ধরনের এনজিও আছে, বিভিন্ন ধরনের সরকারি সংস্থানও আছে, যেখান থেকে চাষিদেরকে গ্রামে গ্রামে গিয়ে এরকম ধরনের প্রোগ্রামস করানো হয়, তাদেরকে আচ্ছা। পোকা চেনানো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আহ চাষবাস হয়তো সবই ঠিক চলছে, কিন্তু তারা এক্স্যাক্টলি ওই পোকা আর মৌমাছির মধ্যে ডিফারেন্স করতে পারছেন না। সেখানে আমরা যাই, গিয়ে আচ্ছা। আমরা তাদের সাথে কথা বলি, বলে তাদেরকে ফ্লিপ বুক আছে আমাদের, আমরা বই খুলে ছবি দিয়ে চেনাতে চেষ্টা করি যে এটাকে তারা চেনে কিনা না চেনে কিনা। যেটা আমি উপকারী আর অপকারী পোকা, তুমি বলছিলে, আমি উপকারীর দিকে বললাম যে মৌমাছি আছে, সেরকম অপকারী পোকাও আছে। আমি যদি শুধু কৃষি ক্ষেত্র নিয়ে কথা বলি, হুম। তাহলে অপকারী পোকা মানে ধরো যেগুলো আমাদের সমস্ত চাষবাসের ক্ষতি করছে, হুম। গাছের মানে পাতা খেয়ে নিচ্ছে, ফলে ফুটো, যেমন আমরা বেগুনে পোকা আমরা কেনা পাই। বাবা, তো এই যে পোকা, এই কেউ পোকা গ্যারান্টি দিতে পারবে না যে এই বেগুনটা ভালো। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু কাটলে তুমি সুন্দর পোকা দেখতে, পাবে। হ্যাঁ। এক্স্যাক্টলি। পোকা, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে তোমার কৃষিক্ষেত্রের অপকারী পোকা। আবার উপকারী পোকা, বন্ধু পোকা হচ্ছে আমাদের মৌমাছি। হুম। এইগুলো নিয়েও নানা রকম কাজকর্ম চলে চাষিদের সঙ্গে। আমাদের গ্রামের প্রধানের সঙ্গে কথা বলে আমাদের ওখানে প্রোগ্রামস আচ্ছা। করানো হয়, ওয়ার্কশপস করানো হয় বিভিন্ন জায়গায়। এমনকি অনেক জায়গায় এখন ভীষণভাবে বেড়েছে মৌ পালনের ব্যবস্থা। যারা এই চাকের মৌমাছি, হুম। অনেক সময় যারা কৃষিক্ষেত্রে ব্যবহার করেন বক্স, মানে হুম। মৌমাছিকে প্রতিপালন করে আমি ওই কৃষি জমিতে রেখে দিলাম, সত্যি যাতে এটা হয়? হ্যাঁ, যাতে তারা পরাগ মিলনে বেশি ভাবে হ্যাঁ, হেল্প হ্যাঁ, করতে পারে। মানে আমি ধরো এখানে চাষ করেছি, কিন্তু আমার আশেপাশে মৌমাছির কোনো নেই, অতখানি নেই, ঠিক আছে, পাচ্ছি না। মৌচাক নেই, পাচ্ছি না। বা আমি জানি না যে এই মৌচাক ছাড়া মৌমাছি যারা বাকিরা আছে তাদেরকে আমি কিভাবে আমার খেতে নিয়ে আসবো। হুম। তখন বেশিরভাগ লোকই যেটা করে ওই মৌবাক্স বসিয়ে দেয়। মৌবাক্স মানে হচ্ছে যারা এই চাকের মৌমাছি তাদেরকেই প্রতিপালন করা যায় সেরকম কেন্দ্র থাকে, তারা সেইগুলোকে বাঁচিয়ে রাখে খেতে পড়তে দিয়ে একদম বক্সের মধ্যে করে। সেই বক্স নিয়ে গিয়ে যদি ফিল্ডে বসিয়ে দেওয়া হয়, তাহলে ওই ফিল্ডের যত এবার তোমার ফুল ফুটেছে, না ফুল ফুটছে, সেইখান থেকে সে খাদ্য নিয়ে এসে, মানে কি নেকটার আর পোলেন, এইগুলো নিয়ে এসে সেই মৌমাছি ওইখানে থাকবে। এবং এই সূত্রেই তো পরাগ মিলন হয়। একটা ফুলে একটা মৌমাছি যায়, সে মধু নিচ্ছে, পরাগ নিচ্ছে, আর একটা ফুলে যাচ্ছে সেইটাই করতে, কিন্তু তার গায়ে যে পরাগ লেগে গেল আগে ফুল থেকে, সেটা অন্য ফুলে গিয়ে গিয়ে লাগছে, সেখানে পরাগ মিলন হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু মৌমাছির ডিউটি নয়, না। সে তার কাজ করছে খাবার, Naturalize হয়ে যাচ্ছে। একদম সে খাবার সংগ্রহ করছে, সেই ক্ষেত্রে পরাগ মিলন হয়ে যাচ্ছে। এবার এটা যাতে বেশি হয় সেই কারণে অনেকে মৌবাক্স রাখে। আচ্ছা। এছাড়া যেটা করা যায়, যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই, যে মৌবাক্স রাখলে তো তুমি সেই এক কি দু ধরনের মৌমাছিকেই আসতে দিলে, হুম। বাকি মৌমাছিরা যাদেরকে তুমি চেনো না তাদের জন্য কি করবে? তাদের জন্য হচ্ছে সবচেয়ে আগে আগাছা কাটাটা বন্ধ করে দাও। আমরা মানে খুব গুছিয়ে বাগান করতে ভালোবাসি প্রত্যেকে। তো আমার বাড়ির বাইরেও যদি এক চিলতে জমি থাকে, আমি সেখানে গোলাপ গাছ পুঁতবো, ঠিক, আমি সেখানে ঘাস ফুল হয়ে রয়েছে ওটাকে বাদ দিয়ে দেবো কেটে, দরকার নেই। অচেনা অজানা আগাছা হয়ে রয়েছে, আমি চিনি না, ওগুলোকে দেখতে ভালো না, কি ছোট ছোট ফুল হয়ে থাকবে, আমি সেখানে বড় বড় সুন্দর হর্টিকালচারাল প্লান্ট লাগাবো। প্রবলেমটা এখানে হয়ে যায়, আমি যেগুলোকে কেটে বাদ দিলাম তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই মৌমাছিগুলোর খাদ্য। ওই ফুলগুলোর থেকেই নেকটার এবং পোলেন নিয়ে এই মৌমাছিগুলো বেঁচে থাকে। এবং এরা বেঁচে থাকে বলে কিন্তু এরা আমাদের সবজি খেতে যায়, এই ফুলগুলো থেকে সবজি ফল আমাদের দেয়, তাই খেয়ে আমরা বেঁচে থাকি। এই সাইকেলটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ আমরা নিজেদের ক্ষতি করছি। হ্যাঁ, রিসাইকেল যতক্ষণ না আমরা বুঝবো, মানে সত্যি কথা বলতে এত মানুষ জানে না, বোঝে না। তাই জন্য যে জানানোর জন্য আমাদের ক্লাস অফ গসিপস এর আয়োজন করা হয়েছে এবং আপনাকে ডাকা হয়েছে। মানে এত উপকার হচ্ছে আমার, মানে স্পেশালি কত কিছু জানার বাইরে রয়েছে, স্পেশালি মৌমাছি নিয়ে যে এত কিছু জানা যায় সেটা আমার ধারণার বাইরে ছিল। খুব ভালো লাগছে, আড্ডাটা বেশ জমে উঠেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে, যে উই পোকা, ছোটবেলায় না আমি যে স্কুলটায় পড়তাম সেই স্কুলটা টালির ছিল, মানে মাথাটা টালির আর গাটা সিমেন্টই ছিল, কিন্তু খুব পুরনো। আমি দেখতাম যে উই পোকা বেয়ে বেয়ে উঠতো, টিচার বলেছিল এটা উই পোকা, তখন থেকে নামটা চেনা। এটা একটা অদ্ভুত অদ্ভুত রকম দেখতে, ও বুঝে যায় না ওটার মুখ আছে, গলা আছে, মানে কি আছে, কোথা থেকে খায়, কিন্তু পোকা যখন তার প্রাণ আছে, সে বেঁচে আছে, কিন্তু দেয়ালের গা বেয়ে বেয়ে একটা খয়েরি কালারের জিনিস ক্রমশ উঠে যাচ্ছে, এইটা কি? পোকাটা থাকে ওর ভেতরে,
আচ্ছা। আমরা উই বলে যেটাকে দেখতে পাই সেটা আসলে পোকাটা নয়, পোকাটা ওই আস্তরণটার ভেতরে থাকে। আচ্ছা আমরা ওটাকে আচ্ছা। ভেঙে ফেলে দিলে ভেতর থেকে আস্তে আস্তে পোকাটাকে দেখা যায়। উই পোকা বেসিক্যালি কাঠ কাঠ হুম, জাতীয় জিনিসের ওপর সবচেয়ে বেশি জন্মায়, তো হুম, ওরা কাঠটাকে খায় চিবিয়ে চিবিয়ে। হুম। ঠিক আছে, এবার সেইটা দিয়ে ওরা একটা আস্তরণ তৈরি করে বডির বাইরে, যেটার আচ্ছা, ভেতরে ওরা থাকে, আমরা পোকাটাকে দেখতে পাচ্ছি না, ওরা সেটাই। কন্টিনিউয়াসলি ডাইজেস্ট করতে করতে এগিয়ে যায় আর ওই ট্রেলটা আমরা দেখতে পাই। ও, এই ব্যাপার, মানে মানে আমরা ওই অবিশ্বাস্য। জন্য ওর মাথা লেজা কিছু দেখতে কিছু পাবো না, দেখতে পাই না, পোকাটা বুঝতে পারবো কি না। আছে ওর তো কিছুই নেই, মানে একটা আস্তরণ উঠতে 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 একদম, উঠতে যাচ্ছে। এটা হচ্ছে উই পোকার বেসিক জিনিস, যে ও ভেতরে থাকে এবং বাইরে আমরা একদম পোকাটাকে দেখতে পাই না। দেখতে পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইভাবে ও শ্বাস প্রশ্বাস সবই নেয়। সবকিছু আচ্ছা, ওর খাদ্য কি কাঠি? কাঠটাই। ওদের আচ্ছা ওদের বডির মধ্যে ওদের ডাইজেস্টিভ সিস্টেমে একটা এনজাইম থাকে যেটাতে ওরা ওই কাঠটাকে ডাইজেস্ট করে ফেলতে পারে, আচ্ছা সেলুলোজ ডাইজেস্ট করতে পারে, এমন একটা এনজাইমই পোকাটার আছে, যে কারণে ওরা কাঠ এত চিবিয়ে খেয়ে শেষ করে দেয়। আচ্ছা। মানে অনেক পশু পাখি তো আছে যারা পোকা খায় একদম, খায় তো ওরা যে খায়, ওদের মানে শরীরের জন্য সেটা উপকার, নিশ্চয়ই ওটাই খাদ্য। ওদের খাদ্য, হ্যাঁ। কিন্তু এমনও আছে যে কিছু কিছু পোকা, মানে ধরুন গাছের জন্মাচ্ছে, সেই গাছটা কিন্তু আবার নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ? তো এক্ষেত্রে যখন গাছ ওই খাদ্য যখন আমরা খাচ্ছি, আমাদের শরীরে একটা বিষাক্ত জিনিস ঢুকছে। তো আমার কাছে কথা হচ্ছে, একটা পোকা উপকারিতা দিচ্ছে, একটা পোকা অপকারিতা দিচ্ছে। তো কিন্তু কিছু কিছু পোকা আছে আবার এমন, যারা আমাদেরকে বাঁচতে সাহায্য করছে, মৌমাছি। তো তিনটে পোকা নিয়ে কি আলাদা আলাদা করে রিসার্চ হয় না, মানে এভাবে কি ডেফিনেটলি ভাবছে? হয়, হয় তিন ডেফিনেটলি হয়, ধরনের, মানে মানে একজনকে বাদ দেওয়ার কথা লোকে ভাবছে জীবন থেকে, না, স্প্রে করে। এইটাই হচ্ছে আসল মজা। হুম, আমরা কিন্তু কাউকে একজনকে বাদ দিয়েও এখানে হুম। বেঁচে থাকতে পারবো না। আমাদের এই আচ্ছা। পুরো জীবন চক্রটা হুম, ভীষণভাবে ইন্টারলিঙ্কড। মানে আমার মনে হতেই পারে এই কথাটা শুনে যে ভীষণ অদ্ভুত, মানে আমি বেঁচে আছি আমার একটা নিজের জগতে, তার সাথে বেগুনের পোকা বেঁচে আছে, তো আমার কি যায় আসে, হুম। বরঞ্চ সে না থাকলে আমি ভালো হ্যাঁ, তোকে থাকতাম। কোনো কেটে ফেলতে হবে না, পুরোপুরি এক্স্যাক্টলি। বাঁচতে পারবো, খেতে পারবো। প্রবলেম হচ্ছে যে মানে যেটাকে আমরা ইকোসিস্টেম বলি, সেটা হ্যাঁ। হচ্ছে ভীষণভাবে ইন্টারলিঙ্কড। আমি আচ্ছা। এখানে এরকম ডিরেক্ট কোনো লিঙ্ক আজকে মানে দাঁড়িয়ে বলতে পারি না যে হ্যাঁ বেগুনের পোকা যদি পৃথিবী থেকে উড়ে যায় হুম, তাহলে পৃথিবী পারফেক্ট থাকবে, আমিও খুব ভালো থাকবো। সবকিছুর কোথাও না কোথাও একটা লিঙ্ক আছে, যেমন। কারণ এই ধরুন আপনি বলছেন যেটা যে আমি ধরুন বেগুনের পোকা নিয়ে কথা বলি। বেগুনে যে পোকাটা হচ্ছে, আমরা সেটা পাই যেটাকে বেগুনের মধ্যে, সেটা হচ্ছে তার লার্ভাল স্টেজটা। আচ্ছা। ঠিক আছে, যে মথ একটা ওই যে যেটাকে আমরা দেখতে পাই না, সেটা থেকে একটা মথ তৈরি হয় ওই হুম, লার্ভাটা থেকে। হুম। ওই মথটা রাত্রির বেলা বেগুনের গায়ে এসে ডিম পেড়ে দিয়ে যায়, সেই ডিমটা ফুটে বাচ্চাটা হয়, যেটা সে বেগুনে ফুটো করে ভেতরে ঢুকে গিয়ে বেগুনটা খেয়ে খেয়ে বড় হয়। বাবা। তাই আমরা যখন বেগুন কাটছি, আমরা খেয়াল করে দেখতে পাবো ছোট ছোট কালো কালো ফুটো আছে, সেইখান দিয়েই পোকাটা প্রথম ঢুকেছে। ঠিক হুম, আছে, হুম, এবং কাটলে আমি ভেতরে বেগুনের পোকাটাকে দেখতে হুম। পাচ্ছি। উপরে কিছু নেই। তো না, ওপরে কিছু থাকে না। এবার অনেক সময় ফুটোটা আমরা দেখতে পাই, হ্যাঁ আদারওয়াইজ হ্যাঁ আর হ্যাঁ কিছু হ্যাঁ পাবো না দেখতে, এটা কালো ছোট ছোট ফুটো হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ, যায়। বুঝতে পেরেছি। তো এই বেগুনের যে পোকাটা, যেটাকে আমরা বেগুনের পোকা বলছি, এটা লার্ভাল স্টেজ। আচ্ছা। এটা আমার পক্ষে ক্ষতিকারক, কারণ আমার সবজিটাকে সে নষ্ট করছে। হ্যাঁ, আমার খাদ্য তালিকায়। কিন্তু এই যে যে পোকাটা ডিম পারলো, মানে যে মথটা, হ্যাঁ। সেই মথটা তো একটা টিকটিকির খাবার, সেই মথটা একটা পাখির খাবার, হুম, কারণ সে একটা অ্যাডাল্ট ফেজ, হুম, যেটা অন্যের ফুড লিঙ্ক হিসেবে কাজ করছে। হুম। তা আমি যদি বেগুন পোকাটাকে এক্সটারমিনেট করে দিই, আমি পুরোপুরি বন্ধ করে দিই, তাহলে আমি কিন্তু টিকটিকি পাখি এদের খাদ্য তালিকা থেকে একটা খাবার বাদ দিয়ে দিলাম। মানে আজ থেকে আমি জানলাম বিরিয়ানি তুমি কাল থেকে খেতে পারবে না, বিরিয়ানি উঠে গেছে। হুম, সর্বনাশ। আমাদের যে সর্বনাশটা মনে হচ্ছে, এটা কাল টিকটিকি আর পাখিদের মনে হবে, তাই না? তো আমার মনে হচ্ছে ডিরেক্টলি যে বেগুন পোকা চলে গেলে আমার সুবিধা। হুম। প্রবলেমটা হচ্ছে যে শুধু আমার সুবিধা দিয়ে তো পৃথিবী না বাঁচবে না। না না, কখনোই এই না। যে ইন্টারলিঙ্ক গুলো, এইগুলোকে যদি আমরা না বুঝে কিছু হ্যাঁ। একটা প্রয়োগ করে ফেলি, কিছু একটা ব্যবহার করে ফেলি, তাহলে আখেরে আমি আমার ক্ষতি করছি। আমি যে আজকে বেগুনের পোকা বন্ধ করার জন্য বিষ স্প্রে করে চলেছি, হুম, হুম। তাতে খাচ্ছে কে বিষটা? পোকা খাচ্ছে, না। আমিও তো খাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি না? আমার কাছে অবশ্যই। তাহলে আজকে আমার যে অতিথি, সে তার সংগ্রহের যে মৌমাছিগুলো আমার জন্য এনেছে, শুধু আমার জন্য না, আপনাদের জন্য এনেছে। শুধু বলবে না, দেখাবেও যে কিভাবে কিভাবে একটা মৌমাছি ছোট থেকে বড় হয়েছে। এবং ওর কাছ থেকে আমরা জানবো সবটা। সবার আগে দেখবো, খুব মন দিয়ে দেখবো। প্লিজ একটু যদি আমাদেরকে দেখাও, মানে তুমি এত কষ্ট করে নিয়ে এসেছো, মানে এরকম এপিসোড জীবনে কল্পনা করিনি হতে পারবে। প্লিজ দেখাও আমাদেরকে একটু। সবচেয়ে কমনলি মৌমাছি বলতে যাদেরকে আমরা বুঝি, যারা চাক বানায়, যাদের গল্প বলছিলাম, হুম, এখানে আমি দুটো স্পেসিমেন দেখাচ্ছি।
এটা হচ্ছে এপিস সেরানা আর এটা এপিস ডরসাটা, ডাঁশ মৌমাছি। আর নর্মালি যেগুলোকে আমরা প্রতিপালন করে থাকি কৃষি ক্ষেত্রের জন্য, এরা হচ্ছে তারা যাদের রানী মৌমাছি হয়। এরা দুটো ওয়ার্কার, তো এদের রানী মৌমাছি হয়, এদের ওয়ার্কার হয়, ছেলে পুরুষ ড্রোন হয়, একসঙ্গে থাকে, সবকিছু চাক বানায়। আর এক ধরনের দেখাচ্ছি যারা চাক বানায় বটে, তবে আমাদেরকে মধু দেয় না। এই মৌমাছিগুলো একেবারে সাইজে ছোট, চাক বানায়, হুল থাকে না, কিন্তু মধুও দেয় না। মধু দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে তারা নিজেদের খাদ্য হিসেবে মধু বানায়, আর আমরা সেখান থেকে সংগ্রহ করে নিই। এক্ষেত্রে আমরা এদের চাক থেকে মধু সংগ্রহ করতে পারি না, এদের চাকের স্ট্রাকচারালগত জিনিসও অন্যরকম হয় বলে। এ হচ্ছে যাকে আমরা বাংলায় বলি ভোমরা বা ভ্রমর, জাইলোকোপা সাইন্টিফিক নেম। দেখতে ডিফারেন্ট রং হয়, এটা হচ্ছে কালো রঙের, এরকম পিঠের ওপর হলুদ ছোপওয়ালাও পাওয়া যায়। এরা এদের মুখের সামনেটা দিয়ে গর্ত বানিয়ে নিয়ে কাঠের গুঁড়ির মধ্যে বাসা বানায়। যেরকম আমরা উড পেকার বা কাঠঠোকরা পাখিদের যেরকম জানি যে তারা ঠুকরে 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 বাসা বানিয়ে নেয়, এই মৌমাছিরাও কিন্তু একেবারে সেম ভাবে গাছের গুঁড়ির মধ্যে গর্ত বানিয়ে তার মধ্যে বাসা বানায়। যাদের কথা বলছিলাম যে মাটির গর্তে বাসা করে, এই হচ্ছে তাদের একজন, এর নাম লেসিওগ্লসাম। যাদের কথা বলছিলাম যে এরা ছোট ছোট টুইগস বা সরু সরু হলো কোনো গাছের ডালপালা শাখা প্রশাখার মধ্যে বাসা করতে পারে, এদের নাম হচ্ছে সেরাটিনা। এদের রং দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। এদের সবুজ, লাল, নীল, বেগুনি, এই রংগুলো যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তাহলে তো মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে থাকতে হয়। এমনকি যদি যখন সূর্যের আলো পড়ে এদের ওপর, যখন এরা ফুলে এসে বসে, তখন দেখার মতন। যেসব মৌমাছিদের কথা বলছিলাম যারা গাছের পাতা কেটে তাই দিয়ে গোল করে বানিয়ে নিয়ে বাসা বানায়, এই হচ্ছে সেই ধরনের মৌমাছি। এবং এদের আর একটা মজার জিনিস হচ্ছে পেটের তলাটা এদের ভীষণ রোমশ থাকে। যখন তারা পরাগ সংগ্রহ করে ফুল থেকে, তখন এই মৌমাছিগুলো পেটের তলায় যে রোম আছে সেই দিয়ে ঘষে নিয়ে পরাগগুলোকে সংগ্রহ করে। অন্যান্য যেসব মৌমাছিদের পাওয়া যায় তাদের কিন্তু পেছনের পাটা সবচেয়ে বেশি রোমশ হয়, যেখানে তারা পরাগ সংগ্রহ করে। এই ধরনের মৌমাছিরা একমাত্র পেটের তলায় করে। আর যাদের কথা বললাম যারা মাটির দেওয়ালের মধ্যে গর্ত করে বাসা করে, এরা হচ্ছে সেরকম দুজন। হচ্ছে অ্যামেগিলা আর নোমিয়া। আমার আঙুলটা কাছাকাছি থাকলে মোটামুটি বোধহয় সাইজের ডিফারেন্সটা বোঝা যাবে যে মৌমাছিগুলো কত ছোট। এদের দুজনকেই যেহেতু প্রিজার্ভ স্পেসিমেন, এখন অতটা রং বোঝা যাচ্ছে না, কিন্তু পেটের যে দাগগুলো দেখতে পাচ্ছি অ্যাবডোমেনের ওপর, এগুলো কিন্তু ব্রাইট ব্লু কালারের, অসাধারণ দেখতে লাগে সূর্যের আলো পড়লে। আচ্ছা, যেগুলো আমরা দেখলাম মানে সত্যি সত্যি দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। মানে একটা পোকার যে এত রূপ হতে পারে, এত রং হতে পারে, এত মানে সৌন্দর্য থাকতে পারে, মানে তুমি না আনলে সত্যি এগুলো আমার দেখার সৌভাগ্য হতো না, এবং আমার দর্শকদেরও এগুলো আমি দেখাতে পারতাম না। তো অনেকেরই না মনে হতে পারবে এই চট করে ধরো একটা মৌমাছি ধরো মেরে রেখে দাও। তো এটা তো ঠিক নয় না, আমাদের না। পৃথিবীটা সবার সবার বাঁচার অধিকার আছে। তো তুমি এগুলো করেছো, তোমার স্টাডিজ এর জন্য করেছো, তো তুমি সেটাই একটু আমাদেরকে জানাও যে তুমি এগুলো প্রিজার্ভ কিভাবে করেছো, কতদিন করেছো, এবং এগুলো সাধারণ মানুষের করা উচিত কি উচিত নয়। ডেফিনেটলি উচিত নয়। আমরা যতটুকু করি সেটা হচ্ছে পিওরলি আমাদের ডকুমেন্টেশনের জন্য, সায়েন্টিফিক রিসার্চ কাজের জন্য। সেগুলোর একদম প্রপার প্রোটোকল থাকে, কতটুকু মারবো, কতগুলোকে মারবো, এরকম ব্যাপার থাকে। মানে আমরা এরকম মানে বংশধ্বংস করতে বসে গেলাম, সেটা কোনোভাবেই উচিত নয়, এবং আমরা করিও না। সাধারণ মানুষ নেহাত শখের জন্য ডেফিনেটলি পোকা মেরে প্রিজার্ভ করার চেষ্টা করবেন না। করতে পারেন যেটা, সেটা হচ্ছে অনেক পোকার মৃতদেহ এমনিই পাওয়া যায়। সিঁড়িতে হাঁটতে গিয়ে কি ঘরের মধ্যে হঠাৎ দেখতে পেলাম একটা সুন্দর মথ মরে পড়ে রয়েছে, আর এরা তো লাইফ সাইকেল শেষ হবেই, মরবেই। তো তখন যদি আপনি চান, আপনি কেমিক্যালস দিয়ে একটা অ্যান্টিফাঙ্গাল কিছু দিয়ে, ন্যাপথলিন দিয়ে সঙ্গে আপনি সেটাকে প্রিজার্ভ করে রাখলেন বাড়িতে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু অকারণ এরকম ধরপাকড় করে মারধর করার কোনো প্রশ্ন ওঠে না। আর রইল কথা আমরা কিভাবে করি, আমাদের অনেক রকম প্রোটোকলস থাকে, সাইন্টিফিক প্রোটোকলস, যেগুলো দিয়ে আমরা শুধু প্রজাপতি মৌমাছি নয়, মানে সব ধরনের পোকা নিয়েই আমরা সেগুলোকে প্রিজার্ভ করি। তাদেরকে ধরার বিভিন্ন ধরন থাকে, কিভাবে আমরা তাদের ট্র্যাপ করছি, এবং তারপরে সেটার একটা ডাউনগ্রেডিং আপগ্রেডিং অ্যালকোহল করে তার বডি থেকে জল বের করে দিয়ে যাতে পচন না হয়, সেরকম ভাবে তাকে আমরা কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করে রেখে দিই, পিওরলি ফর ডকুমেন্টেশন অ্যান্ড সাইন্টিফিক পারপাসেস।
আমি সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আশা করি আমার যারা ভিউয়ার, যারা দর্শক, প্রত্যেকে খুব আনন্দ করে মানে করছেন যখন দেখছেন মানে বিষয়টাকে। সত্যি মানে আপনারাও এত কিছু জানলেন, আপনাদের সঙ্গে আমি এত কিছু জানলাম। আরো কিছু যদি আপনার জানার থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, যে পোকার পরে পাখিদের নিয়েও আমি আপনারা জানতে চান, তাহলে আমি নতুন একটা মানে এপিসোডে আবার আমাদের সঞ্চারী মুখোপাধ্যায়কে হাজির করবো। সেখানে হবে আরো কথা, আরো নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ক্লাস অফ ক্লাস। নমস্কার।